আমরা বাঙালি, আমাদের প্রতিদিনের খাবার হলো ভাত। ভাত আমাদের প্রধান খাবার, তাই সকাল হলেই আমাদের চাল দরকার। আমরা কি জানি এই চাল গ্রাম্য পদ্ধতিতে ধান সিদ্ধ করে কি করে চাল উৎপাদন করা হয়? তো এই একটা ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই লম্বা 3 থেকে 4 দিনের ডিউরেশনের যে প্রসেস, সেটা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। ধান থেকে চাল উৎপাদনের জন্য ধানগুলোকে 4 থেকে 5টা স্টেপ পার করতে হয়। এটা হলো প্রথম স্টেপ। হাঁড়ি, কড়াই, তাপাল যে পাত্রে করে ধানগুলোকে ভাপানো হবে, প্রথমে সেই পাত্রে ধানগুলোকে ভালো করে ভর্তি করে নিতে হবে। তারপর একটা বালতিতে করে পরিমাণ মতো জল এই ধানের মধ্যে দিয়ে দিতে হবে। এটা হলো প্রথম স্টেপ, এটাকে বলে ভাপানো। ঠিক এরকম জোরে জোরে জাল করে ধানগুলোকে ভাপিয়ে নিতে হবে। এবার একটা পাটকাঠি দিয়ে সুন্দর করে ধানের ওপরটা ছিদ্র করে দিতে হবে, যাতে তাড়াতাড়ি ভাপটা বেরিয়ে আসে। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধানের চারি সাইড থেকে কত সুন্দর বাষ্প বেরিয়ে এসছে, মানে ধানটা সুন্দর করে ভাপ হয়ে গেছে। ওই যে 1-1.5 বালতি পরিমাণ জল দিয়েছিলাম ধানের মধ্যে, সেই জলটাই কিন্তু গরম হয়ে ধানের মধ্যে সুন্দর বাষ্প এনে দিয়েছে। এতে করে ধানগুলো সুন্দর করে ভাপ হয়ে গেছে। ধানগুলো কিন্তু প্রচন্ড গরম, তাই খুব সাবধানে ধানগুলোকে কেটে একটা ডাবার মধ্যে নিয়ে নিতে হবে। এই কাজগুলো করার সময় একটু সাবধানে করাই ভালো। আজ আমি 3 বস্তা পরিমাণ ধান ভাপিয়ে নিয়েছি। ধানগুলো ভাপ হয়ে যাওয়ার পর ডাবার মধ্যে দিয়ে জল দিয়ে সারা রাত্রির জন্য এগুলোকে ভিজিয়ে রাখবো। তাহলে ধানগুলো সুন্দর করে ভিজে যাবে। এটা হলো সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপ। এখন ঘড়িতে সময় 4:30। এখন উঠে সকাল সকাল ধানগুলোকে সিদ্ধ করে দিতে হবে। প্রথমে ধানগুলোকে ছেঁকে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে, তারপর ধানগুলো সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আর এই সম্পূর্ণ কাজটা করে নিতে হবে রোদ্দুর ওঠার আগেই। আবারও ধানের ওপর থেকে পাটকাঠি দিয়ে সুন্দর করে ছিদ্র করে দিতে হবে। আর এই স্টেজে অনেক জোরে জোরে জাল করে ধানগুলোকে সিদ্ধ করে নিতে হবে, না হলে নিচের ধানগুলো ফেটে ভাত বেরিয়ে যাবে। এজন্য অনেক জোরে জোরে জাল করে নিতে হবে। মোটামুটি 40 থেকে 45 মিনিট এইভাবে জোরে জোরে জাল করে নিলে ধানগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়েছে কিনা সেটা কি করে বুঝবো? যখন দেখবো প্রত্যেকটা ধানের গা ফেটে ফেটে গেছে, তার মানে সঠিকভাবে ধানগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে সাবধানে নামিয়ে নিতে হবে হাঁড়ি থেকে। গরম ধানগুলো হাঁড়ি থেকে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ধানগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছাদের উপর তুলে এগুলোকে ছড়িয়ে রোদ্দুরে মেলে দিতে হবে। ধানগুলো যদি গরম অবস্থাতে ছাদের উপর তোলা হয়, তাহলে ধানগুলোর নিচে ঘামতে থাকবে আর একটু জল জল মতো হয়ে যাবে, তাতে করে ধানগুলো সুন্দর করে শোকানো যাবে না। ধানগুলো রোদ্দুরে মেলে দেওয়ার পর মোটামুটি 30 থেকে 35 মিনিট পর আবার এসে পা দিয়ে সুন্দর করে নেড়ে দিতে হবে। এটাকে এলে দেওয়া বলে। ঠিক এইভাবে ধানগুলোকে বারবার নাড়াচাড়া করতে হবে বেলা 12টা সাড়ে 12টা পর্যন্ত। এবার ধানগুলোকে উল্টে দিতে হবে। বেলা 12টা সাড়ে 12টার দিকে ধানগুলো উল্টে দিতে হয়। এই যে সাপটা, এই সাপটা দিয়ে আমি ধানগুলো উল্টে দিচ্ছি কিভাবে, আপনারা দেখুন। একটা সাবডা দিয়ে সুন্দর করে ধানগুলো দু সাইড থেকে টেনে মাঝখানটা খালি করে দিতে হবে। এতে করে ছাদের মেঝেটা সুন্দর করে গরম হয়ে যাবে আর ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ধানগুলো টেনে দুদিকে করে দিয়েছিলাম, মাঝখানে একদম আল করে দিয়েছি। মেঝেটা ভেজা ছিল, মেঝেটা এখন একদম শুকিয়ে গরম হয়ে গেছে। এবার এই ধানগুলো টেনে মেঝের উপর দিয়ে দেবো, তাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই কষ্টসাধ্য কাজটা কিন্তু আমি একা একা করতে পারতাম না, এই আপা যদি না থাকতো। এই আপা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড, আমরা দুজন মিলেই এই শক্ত কাজটা করে ফেলেছি। ধানগুলো শুকিয়ে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে মেশিনে যাওয়ার জন্য। এটা বুঝবো কি করে? ধানগুলো যখন শুকিয়ে যাবে, পা দিয়ে নাড়াচাড়া করলে একটা ছমছম করে আওয়াজ আসবে। ধানগুলো শুকিয়েছে কিনা সেটা বোঝার জন্য আরো একটা উপায় বা টেকনিক আছে। কিছুটা শুকিয়ে যাওয়া ধান ছাদের মেঝের ওপর হাত দিয়ে রগড়ে চাল বার করে নিতে হবে। এই চালগুলো দাঁতে ফেলে বুঝতে হবে কতটা রস বা জল আছে। এবার এই চালগুলোকে মাড়ির দাঁতে ফেলে প্রেস করলে যদি চালগুলো দাঁতের সাথে লেগে যায়, তাহলে বুঝতে হবে ধানগুলো শুকিয়ে যায়নি। আর যদি মচমচ করে, তাহলে বুঝতে হবে ধানগুলো সঠিকভাবে শুকিয়ে গেছে। এই ধানগুলো শুকিয়ে গেছে, এবার এগুলোকে গুছিয়ে নেব। শুকিয়ে যাওয়া ধানগুলোকে ফাইনালি রাইস মিলে নিয়ে আসা হলো। এবার ধানগুলো কিভাবে ভাঙানো হয় সেটা আমি আপনাদের দেখাবো। এতক্ষণে ধানগুলো 4টে স্টেপ পার করে এসছে। এবার রাইস মিলে এনে ধানগুলোকে ভাঙিয়ে নেওয়া হলো পঞ্চম স্টেপ। রাইস মিলে ধান ভাঙানোর সময় খুব দ্রুত গতিতে কাজ করতে হয়, কারণ ধানগুলো যখন হলারের উপর চাপানো হয়, চাল হয়ে বের হতে বেশিক্ষণ সময় লাগে না।
তাই বস্তার উপর বস্তা ধান তাড়াতাড়ি হলারে চাপিয়ে দিতে হয়। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন হলারে ধান চাপানোর সাথে সাথে কত তাড়াতাড়ি চাল হয়ে বেরিয়ে আসছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, ধান ভাঙানোর পর চালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কুড়ো। অনেক সময় মেশিন থেকে এই চালগুলোকে উড়িয়ে ফ্রেশ করে দেওয়া হয়। আমি একটা জিনিস রেকমেন্ড করব, চালের মধ্যে কুড়ো থাকলে পরবর্তীতে চাল 1 বছর পর্যন্ত রেখে যদি আপনি খেতে চান, তাহলে চালগুলো না উড়িয়ে কুড়ো সমেত রেখে দিলে চালগুলো 1 থেকে 1.5 বছর ভালো থাকবে। তাই বলি, চালগুলো না উড়িয়ে এইভাবে কুড়ো সমেত রেখে দিতে হবে। ধানগুলোকে মেশিন থেকে ভাঙিয়ে চাল করে আনা হয়েছে। এই চালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কুড়ো। চলুন দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে। যখন দরকার লাগবে 1 বস্তা করে চাল আমি ঝেড়ে নেব, আর বাদবাকি চালগুলো সব কুড়ো সমেতই রেখে দেব। এবার এই চালগুলোকে কুলোয় নিয়ে সুন্দর করে ঝেড়ে ফেলতে হবে, যাতে করে কুড়োগুলো সম্পূর্ণ বেরিয়ে যায়। চালগুলো যদি সারা বছর স্টোর করে রাখতে হয়, তাহলে কুড়ো সমেত রাখলে তেঁতলে পোকা বা অন্য সাদা পোকার আক্রমণ থেকে চালগুলোকে রক্ষা করা যায়। বর্ষাকালে চালের মধ্যে ময়েশ্চার বা রস ভাব হলে এই কুড়ো যদি চালের মধ্যে থাকে, তাহলে সেই কুড়ো রস বা ময়েশ্চার ভাবকে শুষে নেয়। আর কুলোর আগায় জড়ো হবে খুদ। এই খুদগুলো আমি চাল থেকে আলাদা করে দেব। আর চালের মধ্যে যদি রস বা ময়েশ্চার হওয়াকে আটকানো যায়, তাহলে চাল দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। চালগুলো ঝেড়ে নেওয়ার পর কতটা ফ্রেশ লাগছে দেখুন। এবার এই চাল দিয়ে ভাত রান্না করলে খুব সুন্দর ভাত হবে। তো এই ছিল আজকে গ্রাম্য পদ্ধতিতে ধান থেকে চাল উৎপাদনের সম্পূর্ণ প্রসেস। তো বন্ধুরা, আমার এই গ্রাম্য পদ্ধতিতে ধান থেকে চাল উৎপাদনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।